তো চলো আজকে যদি তোমাদেরকে সাবজেক্টটার একটু সিলেবাসটা ডিসকাস করে দিই। তো তোমাদের এই যে সাবজেক্টটা রয়েছে যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, দুটো সাবজেক্টই ভীষণ ভাইটাল সাবজেক্ট নর্মালি, কিন্তু তোমাদের দুটোরই খুব ছোট পার্ট করে দেওয়া আছে এবং তোমাদের এটা একটা পেপারে থাকলেও সাবজেক্ট দুটো কিন্তু দুটো ডিফারেন্ট সাবজেক্ট। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স একটা আলাদা সাবজেক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা আলাদা সাবজেক্ট। তোমাদের কোশ্চেনে এটার 50-50 ওয়েটেজ থাকে। ওকে, মানে তোমাদের যদি 60 নম্বরে এন্ড সেমিস্টার এক্সাম হয়ে থাকে, 30 নাম্বার পাবে তোমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স থেকে এবং 30 নাম্বার পাবে তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে। এইখানে একটা কথা বলা, লাস্ট কয়েক বছরের এটা কোশ্চেন। কম্বাইন কোর্স, মানে হচ্ছে এই সাবজেক্টটা, হ্যাঁ বলো। এটা কি কম্বাইন? কম্বাইন, একটাই সাবজেক্ট পড়া আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা করব তোমাদের, একটা দিন তো আমি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপ পড়াবো, আর একটা দিন আমি এই সাবজেক্টটা পড়াবো। আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটাই পড়াবো, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটা পড়াতে পড়াতে শেষ হলে তারপর আমি প্রজেক্ট ম্যানেজমেন্টটা ধরবো। এই সাবজেক্টের সিলেবাসটা অনেকটা বড় এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপের থেকে যদি কম্পেয়ার করা হয়। আর এই সিলেবাসটা কেমনভাবে পড়াবো, ধরো এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্ট আপ আমার 2 মাস থেকে 2.5 মাসে সিলেবাসটা শেষ হয়ে যাবে, আমার হার্ডলি 10টা ক্লাস লাগবে। তারপর যখন ওটা শেষ হয়ে যাবে তখন আমি সপ্তাহে দুটো দিনই এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আর প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াবো, নাহলে এর সিলেবাসটা কিন্তু শেষ হবে না। ক্লিয়ার? আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ধরবো। অনেকে বিভিন্ন কলেজ থেকে এখানে পড়ছো, অনেকেই বলবে যে স্যার আমার কলেজে তো ইন্টারনাল হচ্ছে, আমার কলেজে কিছুটা ইকোনমিক্স পড়াচ্ছে, কিছুটা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামটা, তো আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স শেষ করব, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টার্ট করব। আচ্ছা, পরবর্তী যে কথাটা তোমাদের বলে দেওয়ার সেটা হচ্ছে এই সাবজেক্টটা কিন্তু একেবারেই বোরিং সাবজেক্ট নয়। স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ যেদিন আগের দিন শুরু করেছিলাম আমি বলে দিয়েছিলাম ভীষণ থিওরি আছে, তোমাদের বোর লাগতে পারে, কিন্তু এই সাবজেক্টটা সেরকম নয়। একটু বুঝে পড়তে হবে, নিয়মিত পড়াশোনা করবে। যে ক্লাস বুঝবে না, যে ক্লাস মিস করবে, পরের ক্লাসে গিয়ে কিন্তু সমস্যা হবে। এবার তোমরা লাইভ ক্লাস করবে না ক্লাস রেকর্ডিং দেখবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত তোমাদের ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু তোমরা, আমি চেষ্টা করবো সপ্তাহে একটাই ক্লাস এই সাবজেক্টে আমি যেদিনই পড়াই, তুমি লাইভ ক্লাস করো, ক্লাস রেকর্ডিং দেখো, প্রত্যেক সপ্তাহে ক্লাস প্রত্যেক সপ্তাহে দেখে নেবে। এর যে কোশ্চেন পেপার থাকে, প্রতিটা কোশ্চেনের সাথে যদি তোমাদের 5 নাম্বার বা 8 নাম্বারের কোশ্চেন হয়ে থাকে, প্রত্যেকটা কোশ্চেনের সাথে 2 নাম্বার থিওরি থাকবে, 5 বা 6 নাম্বারে তোমাদের ম্যাথামেটিক্স বা ক্যালকুলেটিভ কিছু একটা থাকবে। থিওরি লিখে কিন্তু এই সাবজেক্টটা বের করা ভীষণ কঠিন। ওকে, তো চলো এবার দেখে নিই সিলেবাসে কি কি রয়েছে। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটা রয়েছে তোমাদের গ্রুপ এতে। ইউনিট 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইউনিট 2-তে রয়েছে থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। ইউনিট 3-তে হয়েছে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট অ্যান্ড রোল অফ গভর্নমেন্ট। 3টে ইউনিটে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের এই সিলেবাসটা দেওয়া রয়েছে। এই 3টে ইউনিট এরকম দেখতে লাগলো, সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়। এরপরে রয়েছে তোমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট, গ্রুপ বি করে যেটা রয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্টের সিলেবাসটা তবু ইকোনমিক্সের থেকে কিছুটা ছোট। আমার যদি টোটাল 20টা বা 22টা ক্লাস লাগে, আমার ইকোনমিক্সের জন্যই 14-15টা ক্লাস লাগবে, 7টা থেকে 8টা ক্লাস লাগবে প্রজেক্ট ম্যানেজমেন্টের 3টে ইউনিটে। ওকে, প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রথম ইউনিটে থাকবে কনসেপ্ট অফ প্রজেক্ট, ইউনিট 2-তে ফিজিবিলিটি অ্যানালিসিস অফ এ প্রজেক্ট, ইউনিট 3-তে থাকবে প্রজেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা তো পরের কথা, আজকে আমরা যেটা শুরু করব ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের প্রথম যে ইউনিটটা রয়েছে, ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, থিওরি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ওকে, তো পড়ানো শুরুর আগে কারোর কিছু জিজ্ঞাসা করা আছে সাবজেক্ট ব্যাপারে? কারোর কোনো কোশ্চেন? ঠিক আছে, তো তোমরা আমাকে একটা কথা বলো, আমরা এই যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন ক্লাস আজকে করতে এসেছি,
এখানে দুটো টার্ম, এবং খুব ভালোভাবে দেখতে গেলে দুটো টার্মের দুটো আলাদা মিনিং। একটা কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স একটা সাবজেক্ট হয়, এটা তো আশা করি তোমরা শুনেছো। শুনেছো তো, না শোনোনি, প্রথম শুনছো? হ্যাঁ স্যার শুনেছি। শুনেছি। আচ্ছা, ইকোনমিক্সের বাংলা কথা কি? অর্থনীতি। অর্থনীতি। ওকে, এটা জেনে গেলাম। ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো? থার্ড ইয়ারে পড়ছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর, বলো ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো, যা মনে আসছে, তুমি যেটা জানো। টেকনিক্যাল সলিউশন বের করা। একদম। আর কারো কিছু নিজের মতো করে, এর তো কোনো মানে থিওরি হয় না বা একদম ডেফিনিশন নেই। বলো, একজন তো বলো টেকনিক্যাল সলিউশন, আর একজন কিছু বলো যদি অন্য কিছু মাথায় আসে। একদম ছোটবেলায় যখন শুনতে যে তোমার ফ্যামিলির কেউ বা পাড়ার একজন ইঞ্জিনিয়ার, তাহলে তখন এই ইঞ্জিনিয়ার কথাটার মানে মাথায় কি আসতো সেই সময় দাঁড়িয়ে? মানে একজন কেউ ইঞ্জিনিয়ার মানে সেটা তার পেশা, রাইট? ছোটবেলায় এখন শুনতে একদম প্রথম কথায় বলতে গেলে এটা একটা প্রফেশন। এবার কোনো প্রফেশনে আসতে গেলে তো পড়াশোনা করতে হয়, যেটা তোমরা করছো। তাহলে এটা কিসের নলেজ? ইঞ্জিনিয়ারিং কিসের কম্বিনেশন? এই ইঞ্জিনিয়ারিং হচ্ছে একদম ছোট্ট কথায় বলতে গেলে একদম ভীষণ সিম্পল ম্যাথস এবং বেসিক সায়েন্স বা ন্যাচারাল সায়েন্স। তো এটা একটা প্রফেশন যেটা ম্যাথস আর ন্যাচারাল সায়েন্স থেকে আসে। তো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই কেন করা হয়? কোনো একটা জিনিসে তুমি ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাপ্লাই করবে কেন? একটা জিনিসে আমরা ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাপ্লাই করব। ধরো তোমার একটা ঘর বানাচ্ছ, সেই ঘরে তোমায় আলো দিতে হবে, লাইট দিতে হবে। এবার তুমি কি করলে, যে না ভীষণ কম লুমেন্সের, ব্রাইটনেস কম, এরকম অনেকগুলো লাইট ঘরে লাগালে। তো তাতে কি হবে, তার ওয়াটেজ অনেক বেশি হবে যেহেতু অনেকগুলো লাইট লাগাচ্ছ। কিন্তু যদি কিছু টেকনোলজি, কিছু ম্যাথামেটিক্স এবং কিছু ন্যাচারাল সায়েন্স অ্যাড করা যায়, যদি আমরা একটা বেটার কোয়ালিটির ল্যাম্প তৈরি করতে পারি, বা আজকের দিনে ধরো এলইডি টিউব, তো একটা টিউবে একটা ঘর লাইট করে দেওয়া যায়, যায় কি যায় না? হ্যাঁ স্যার। তাহলে এই যে তুমি অনেকগুলো বাল্বের জায়গায় একটা টিউব অ্যাপ্লাই করছো, এখানে তোমার প্রথম জিনিসটা কি সেভ হচ্ছে? কিছু একটা সেভিংস এর জন্য করলে, তুমি কেন করলে? কস্ট অ্যান্ড এনার্জি। কস্ট কারেন্ট সেভ হচ্ছে। হ্যাঁ না, বলো। এনার্জি কারেন্ট সেভ হচ্ছে। কারেন্ট সেভ হচ্ছে, কারেন্ট সেভ হলে আলটিমেটলি কি সেভ হচ্ছে? সেই এনার্জি কস্ট কমছে আমার টাকা কম হবে। মিটার। এনার্জি তো তবুও একটা সায়েন্টিফিক্যাল টার্ম হয়ে গেল। একজন সাধারণ মানুষের যদি কথায় আসা যায়, তার কাছে মানি সেভিং জিনিসটা, তাই তো? হ্যাঁ, তো তুমি ইঞ্জিনিয়ারিং যাই করো না কেন, তোমাকে জিনিসটা ইকোনমিক্যাল করতে হবে। তাহলে যদি তোমায় বলে ইঞ্জিনিয়ারিং কি জিনিস, তুমি ক্লিয়ার বলে দেবে ইঞ্জিনিয়ারিং ইজ এ প্রফেশন ইন হুইচ নলেজ, ম্যাথস অ্যান্ড ন্যাচারাল সায়েন্স গেন বাই স্টাডি, এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিস। তো এই ম্যাথ এবং ন্যাচারাল সায়েন্সটা এটা কিভাবে গেন করবে একটা মানুষ বা একটা প্রফেশনের মানুষ? না, তাকে স্টাডি, পড়াশোনা করতে হবে, তাকে এক্সপিরিয়েন্স করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এবং তাকে শুধু অভিজ্ঞতা সঞ্চয় আর পড়াশোনা করলেই হবে না, তাকে সেই কাজ করতে হবে সেই বিষয়ে, বা তার প্র্যাকটিসটা থাকতে হবে। তবেই তো সে একজন ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবে। আজকে যদি তোমাকে হঠাৎ করে একটা ইন্ডাস্ট্রিতে নামিয়ে দিয়ে, তোমরা ধরো এখানে সবাই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছো, যদি একটা বড় কোনো
আমি বুঝি না কম্পিউটার সায়েন্স, আমি নিজে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, তাও বলছে একটা ওয়েব পেজ ডেভেলপ করতে হবে, বা কোথাও একটা ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, কাজ করছে না, তোমাদের সেখানে দুম করে নামিয়ে দিয়ে বললো যে ওটাকে ঠিক করে দাও, কোথায় কি সমস্যা হয়েছে দেখো, তুমি কি প্রথম দিন গিয়েই পারবে? তুমি ধরো কাজ করোই নি, জিনিসটা দেখোই নি কখনো, জাস্ট পড়াশোনা করেছো কলেজে, তো তুমি পারবে না, জিনিসটা খুব সমস্যাদায়ক। অবশ্যই তুমি পারবে, তোমাকে এর ওপর পড়াশোনা বাড়াতে হবে এবং তোমাকে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। সেই অভিজ্ঞতাটা তোমরা দেখবে বিভিন্নভাবে সঞ্চয় করে থাকো, দেখবে তোমরা এই ফাইনাল ইয়ারে এসে তোমরা ইন্ডাস্ট্রিয়াল যে ভোকেশনাল ট্রেনিংগুলো হয়, ট্রেনিংগুলো করো তো, বা করার কথা করতে হয় সেটা নিশ্চয়ই জানো, অনেক হয়তো ফিফথ সেমিস্টারে করেওছো। তো এইগুলোর থ্রুতে কী হচ্ছে, তোমরা এক্সপিরিয়েন্স গেইন করছো, তারপর তোমরা যখন আস্তে আস্তে কাজ করতে থাকবে সেই বিষয়গুলোর ওপর, সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিসটাও হতে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এ তো গেল ইঞ্জিনিয়ারিং এর কথা। তো ইঞ্জিনিয়ার হিসেবে তুমি ইকোনমিক্স কেন পড়বে, বা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স জিনিসটা কি? কেন ভাই, 9টা থেকে, তার 9টার আগে লিঙ্ক দিয়েছি, এখনো সবাই জয়েন করছো? রিয়া বলছে স্যার প্রথম থেকে বলুন। না, প্রথম থেকে বলা পসিবল না, ক্লাসটা 15 মিনিট হয়ে গেছে, তুমি রেকর্ডিংটা একটু দেখিয়ে নিও, কিছু করার নেই, তুমি টাইমে জয়েন করোনি। এমন কিছু পড়াইনি, একদম বেসিক্সেই আছি, এখনো বুঝতে পারবে তুমি, একটু যখন রেকর্ডিংটা দেবো রেকর্ডিংটা একটু দেখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। তাহলে আমাকে যদি ডেফিনেশন একদম বলতে হয় যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কি, তাহলে তোমরা একদম লিখে দেবে, আমি ডেফিনেশনটা একদম লিখিয়ে দিচ্ছি, দ্য সায়েন্স that deals with techniques of quantitative analysis. Useful for selecting a preferable alternative from আমি যদি ডেফিনেশনটা পড়ি তাহলে বলছে দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ এ টেকনিক্স অফ কোয়ান্টিটিভ অ্যানালিসিস। বলছে এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ সায়েন্স বা বিজ্ঞান, যেটা তোমাকে যেখানে তুমি কোয়ান্টিটিভ অ্যানালিসিসের টেকনিক শিখবে। তো কোয়ান্টিটিভ অ্যানালিসিসটা কেমন জিনিস, দ্যাট ইজ ইউজফুল ফর, যেটা ইউজফুল হচ্ছে তোমার সিলেক্টিং এ প্রেফারেবল অল্টারনেটিভ ফ্রম সেভারেল টেকনিক্যাল ভ্যারিয়েবলস। তোমার টেকনিক্যাল ভ্যারিয়েবলস কি আসবে, কোন জিনিস, কোন জায়গায় তুমি কোন জিনিসটা সিলেক্ট করবে, কখন কি তুমি সিলেক্ট করবে না, অ্যাভয়েড করবে, অবশ্যই পুরো জিনিসটা কিন্তু ফিনান্সিয়ালের জন্য, হ্যাঁ, ইকোনমিক্যালি করার জন্য। সেই টেকনিকগুলো তোমরা এই সাবজেক্টে শিখবে। আচ্ছা, কেউ বোধহয় আরেকটা জয়েন নিয়ে করছে।
ওকে, তো নেক্সট, আচ্ছা রিয়া, তুমি বলছো ম্যামকে বলবো, বোঝাননি আপনি, তুমি ম্যামকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি ক্লাসে নিজে লেট জয়েন করেছো, সেটা আমার ফল্ট নেই। ওকে, আচ্ছা এবার যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স তোমরা পড়বে, তোমাদের কিছু টার্ম মনে রাখতে হবে। এতক্ষণ তো ধরো আমি যা বললাম, এখানে কিন্তু তোমার পরীক্ষা আসার মতো কিছু না। আমি 17 মিনিট 18 মিনিট ক্লাস শুরু করেছি, পরীক্ষা আসার মতো আমি কিছু বলিনি। জাস্ট তোমরা সাবজেক্টটা কেন মানে পড়বে, তোমাদের কি কাজে লাগবে, সেইটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য বলেছি। এবার তোমাদের আমি কিছু টার্ম বলবো, যে টার্মগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। এই টার্মগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি যখন পরবর্তী ক্লাসগুলো নেবো বা বিভিন্ন ম্যাথসগুলো পড়াবো, তখন কিন্তু এই টার্মগুলোই শুধু ইউজ হবে। সেই টার্মটা কি জিনিস তখন কিন্তু বারবার বলা সম্ভব না। তো প্রথম যদি একটা টার্মের কথায় আমি আসি, সেটা হচ্ছে যেটা ইকোনমিক্সের ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রিসোর্সেস। Economic resources are the different factors of production used to produce all goods and services in the economy. তাহলে রিসোর্সেস কি জিনিস? কোনো একটা ইকোনমিতে তুমি যাই কিছু প্রোভাইড করো না কেন, আচ্ছা তোমাদের একটা কথা আমাকে বলতে পারবে যে আমাদের যত রকম ভাবে ইকোনমি চলে বা আমাদের দেশের অর্থনীতি চলে, সেটা তো কমপ্লিটলি একটা মানে যত রকমের বিজনেস হয় সব বিজনেসের ওপর বেস করে চলে। তো আমাদের মেনলি কি টাইপের বিজনেস চলে দেশ জুড়ে বা ধরো পৃথিবী জুড়ে? দেখবে কোনো কোম্পানি হয় কিছু তৈরি করছে, অথবা তোমাকে কিছু প্রবলেমের সলিউশন দিচ্ছে। তাহলে বিজনেস আমাদের টু টাইপসের চলে। একটা হচ্ছে গুডস, গুডস মানে কি প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিসেস। তাহলে রিসোর্সেস জিনিসটা বলতে গিয়ে আমি কেন গুডস এবং সার্ভিসেস এই দুটো টার্ম বললাম? না, বলছে তুমি যখন কিছু প্রডিউস করবে, কোনো প্রোডাক্ট প্রডিউস করবে বা কোনো গুডস তৈরি করবে বা কোনো সার্ভিস তুমি তোমার কনজিউমারের কাছে পৌঁছে দিতে যাবে, তার উপর কিছু ফ্যাক্টরস ডিপেন্ড করে থাকে, যে ফ্যাক্টরসগুলোকে আমরা বলে থাকি রিসোর্সেস। ক্লিয়ার রিসোর্সেস জিনিসটা কি? আমি একটু উদাহরণ দিয়ে বলি, তোমাদের কাছে হয়তো রিসোর্সেস জিনিসটা কি ক্লিয়ার হয়নি। ধরো তুমি কিছু বাড়িতে ব্যবহার করছো, একদম সকালবেলা ঘুম থেকে উঠে যদি বলি, তাহলে ধরো তুমি টুথপেস্ট ইউজ করছো, তারপর তুমি জল খাবারে কিছু একটা খাচ্ছ। আমি ধরে নিলাম মানে তোমরা যেটা অনেকে মেসে থাকো বা বাড়ির বাইরে থাকো বা বাড়িতে থাকলেও আমরা অনেকে ম্যাগি নুডলস খাই, তাই তো? তাহলে এগুলো কোনো না কোনো কোম্পানি তো তৈরি করছে, করছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো কি হচ্ছে গুডস। আবার ধরো তুমি কলেজে গিয়ে দেখলে তোমার হ্যান্ডসেটটা ঠিক করে হয়তো কাজ করছে না, বা তুমি ছাড়ো হ্যান্ডসেটের কথা বাদ দাও, তুমি ধরো কোনো একটা কাজে যাচ্ছ, মেস বা হোস্টেল বা নিজের বাড়ি থেকে, তুমি বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে নিলে, ক্যাব বুক করে নিলে, বা তোমার কোনো একটা সমস্যা হলো, তোমার ল্যাপটপটা ঠিকঠাক কাজ করছে না, তুমি একটা সার্ভিস সেন্টারে গেলে। তাহলে এই যে তুমি ক্যাবটা বুক করলে বা এই যে সার্ভিস সেন্টারটা গেলে, ধরো আমি একদম নাম নিয়েই বলছি, তুমি ওলা বুক করেছো, আর এখানে তুমি হয়তো ল্যাপটপের জন্য কোনো একটা XYZ সার্ভিস সেন্টারে গেছো, যে নিজে ল্যাপটপ বানায় না। আচ্ছা এই যে ওলা বা XYZ সার্ভিস সেন্টার, এর কি নিজের কোনো প্রোডাক্ট আছে? এ কি নিজে কিছু তৈরি করে? এ কিন্তু নিজে কিচ্ছু তৈরি করে না। এ তোমাকে একটা সার্ভিস দিচ্ছে।
বা একটা তোমাকে পরিষেবা দিচ্ছে, কিন্তু এই যে সার্ভিসটা দিল, এখান থেকে কিন্তু এর বিজনেস জেনারেট হচ্ছে। হচ্ছে তো, তুমি যখন এই ক্যাবটা বুক করছো, ক্যাবটা বুক করার সাথে সাথে যে রাইডার তোমার কাছে এলো, সে রাইডারকে তুমি যদি 100টা টাকা দিয়ে থাকো, সেখানে বেশ কিছুটা পার্সেন্ট, এই অন্তত 15 টাকা হলেও সেখানে কিন্তু যে কোম্পানি এই ওলা, এর পকেটে কিন্তু যাচ্ছে। তাহলে এখান থেকে এর কিন্তু কোম্পানির একটা ইকোনমিক্যাল প্রফিট আছে, কিন্তু ওলার কোনো প্রোডাক্ট নেই। তাহলে এই যে ব্যবসাগুলো, এগুলো হচ্ছে সার্ভিস বেসড। আর এখানে যে বলেছি, তুমি সকালে উঠে টুথপেস্ট দিয়ে একটু নিজের ব্রাশ করছো, এখানে যে কোম্পানিটা আছে, ধরো আমি কথা নিয়ে বলছি কলগেট, বা এই যে তুমি নুডলসটা খাচ্ছ, এই যে এরা কিন্তু একটা কোম্পানি তৈরি করছে। এখানে যদি তুমি এই টুথপেস্টটা 50 টাকা দিয়ে কিনে থাকো, বা এই নুডলসটা তুমি 20 টাকা দিয়ে কিনে থাকো, এখানে বেশ কিছুটা পার্সেন্টেজ ডিরেক্টলি নানা হাত হয়ে কোম্পানির কাছে কিন্তু এখান থেকে 10 টাকা, বা এখান থেকে এই কোম্পানির কাছে কিন্তু 5 টাকা পৌঁছাচ্ছে। তাহলে এর কিন্তু নিজের প্রোডাক্ট আছে। এ কি করছে, একটা জিনিস ম্যানুফ্যাকচার করছে, তৈরি করছে, এবং সেটা মাঝখানে একটা দুটো বা তিনটে হাত ঘুরে, তিনটে বিজনেসম্যানের হাত ঘুরে তোমার কাছে এসে পৌঁছাচ্ছে। এ কিছু প্রোডাক্ট বিক্রি করে নিজের ইকোনমিক্যাল একটা সোর্সে জেনারেট করলো, আর এ তোমাকে কি করলো, সার্ভিস বেসডে তোমাকে কিছু সার্ভিস দিল, বা তোমাকে কিছু পরিষেবা দিল, যার মধ্যে থেকে সে নিজের কিছু রেভিনিউ জেনারেট করে নিল। এবার এই যে কোম্পানিটা কিছু তৈরি করছে, বা যে কোম্পানিটা তোমাকে কিছু সার্ভিস দিচ্ছে, এর জন্য যে ফ্যাক্টরস গুলো কাজ করছে, এর জন্য একে কিছু জিনিস কালেক্ট করতে হচ্ছে, আর এর সার্ভিসের জন্য এর কিছু জিনিস কালেক্ট করতে হচ্ছে। তো এর যে ফ্যাক্টরস গুলো কাজ করছে, এই ফ্যাক্টরস গুলোই হচ্ছে রিসোর্সেস। তাহলে স্যার আপনি এত কিছু বলছেন ফ্যাক্টরস ফ্যাক্টরস, তো ফ্যাক্টরস গুলো কি কি রিসোর্সেস জিনিসটা? তাহলে এবার যদি বলি ফ্যাক্টরস গুলো কি এর ক্ষেত্রে, গুডসের ক্ষেত্রে, এ যখন একটা কারখানা তৈরি করেছে, একটা যেখানে তোমার এই টুথপেস্ট, ম্যাগি এগুলো যে তৈরি হচ্ছে, সেখানে যখন সে তৈরি করে জায়গাটা, তার জন্য কি লেগেছে বলতো? তার জন্য তার কিন্তু একটা জমি লেগেছে, ল্যান্ড। 2 নম্বরে কি লেগেছে? তার কিন্তু টাকা পয়সা লেগেছে সেখানে জমি কিনতে এবং সেখানে একটা বিল্ডিং দাঁড় করাতে। তাহলে তার প্রয়োজন হচ্ছে ক্যাপিটাল। নেক্সট তার লেগেছে যারা এখানে কাজ করবে, তার জন্য কিন্তু কিছু লেগেছে তার লেবার বা ম্যান পাওয়ার। আর একটা জিনিস কি লেগেছে বলতো, যেই ব্যবসাটা করছে? বলতে পারবে আগের দিন ক্লাসে কজন ছিল, আজকে যারা আছো প্রত্যেকে ছিলে তো আগের দিন ক্লাসে? এরকম কেউ আছে আগের দিন ক্লাসে ছিলে না? দাদা আমি ছিলাম না। আচ্ছা ঠিক আছে, বাকিরা তো ছিলে। মানে তো আমি এটা পড়া জিজ্ঞাসা করছি, জাস্ট মাথা কাটিয়ে বলো তো, যখন এই ব্যবসাটা শুরু করেছে এখানে তার কি লেগেছে, ল্যান্ড, ক্যাপিটাল, লেবার ছাড়া? এখানে যে ব্যবসাটা শুরু করে থাকুক তার লেগেছে এন্টারপ্রিনিয়াল অ্যাবিলিটি। আজকে যে এই কোম্পানিগুলোর জিনিস তুমি ইউজ করছো, আজকে তারা মার্কেটে দাঁড়িয়ে ব্র্যান্ডেড। কোনো সময় তো ওই যে নুডলসটা যে তৈরি করছে, বা ওই যে টুথপেস্টটা যে তৈরি করছে, কোনো না কোনো সময় তো কেউ একটা মাথা থেকে বের করে ব্যবসাটা শুরু করেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে যখন সে ব্যবসাটা শুরু করেছিল তখন সে কি ছিল? সে একজন এন্টারপ্রেনার ছিল। তাহলে তাকে, একজন এন্টারপ্রেনারকে কোনো না কোনো সময়ে একটা জিনিসই ভেবেছিল যে আমি এমন একটা টুথপেস্ট বানাবো যে টুথপেস্টটা আমার টুথপেস্টটাকে বাকি জিনিস থেকে আলাদা করবে। আমি কি করে মার্কেট ক্যাপচার করব, যেগুলো আমি আগের দিন অলরেডি এন্টারপ্রেনারশিপে পড়িয়েছি। তো এন্টারপ্রেনার অ্যাবিলিটি বা ওই যে একটা
উদ্যোগ নিয়েছিল একটা নতুন বিজনেসম্যান হিসেবে, তার যে আইডিয়াগুলো কোনো না এক সময় তাকে কাজে লাগাতে হয়েছে। তাহলে এই যে জিনিসগুলো, ল্যান্ড, ক্যাপিটাল, লেবার, এন্টারপ্রিনার এবিলিটি, এই চারটে মেনলি পয়েন্ট, এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে তোমার রিসোর্সেস। এই যে সার্ভিস বেস কোম্পানিটা, এরও রিসোর্সেস লেগেছে। এই রিসোর্সেসটা কি করে লেগেছে? ধরো তুমি যে এই ক্যাব বুক করেছো, এই ক্যাব বুক কর একটা, ধরো যখন একটা কোনো কন্ট্রোল রুম আছে, এই যে ওলার তো কোথাও না কোথাও একটা অফিস রয়েছে যেখানে কিছু কর্মী কাজ করছে, যারা এই ওয়েবসাইট দেখছে, কোনো কাস্টমার কমপ্লেন হলে সেটা দেখছে। তাহলে তার ক্ষেত্রেও এই ল্যান্ড লেগেছে, তার ক্ষেত্রেও সেই জমি কিনতে তার একটা ক্যাপিটাল লেগেছে। এই ক্যাব বিজনেস যখন এরা আসে, এরা ধর প্রচুর মার্কেটিং করেছে, প্রচুর, তুমি ইউটিউবে তার অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, তুমি টিভি খুললে খেলা দেখতে দেখতে তার মাঝে অ্যাডভার্টাইজমেন্ট দেখছো। আরে এইগুলোর জন্য তো তাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে, তাকে তো টাকা দিতে হয়েছে, কেউ তো তার এমনি এমনি অ্যাডটা দেখায়নি, তার জন্য তার ক্যাপিটাল লেগেছে। এই যে কিছু সংখ্যক লোক সেখানে কাজ করছে, বা যে রাইডার তোমাকে আহ, একটা ড্রাইভ দিচ্ছে, একটা ট্রিপ দিচ্ছে, সে তো পরিশ্রম করছে, সেও তো একজন লেবার, তার ম্যান পাওয়ারটা তো কাজে লাগছে। এবং আলটিমেটলি যার মাথায় চিন্তা ভাবনাটা এসেছিল যে আমি কোনো গাড়ি তৈরি করব না, কিন্তু আমি এমন একটা ব্যবসা করব যাতে যে কোনো মানুষ যে কোনো জায়গায় দেশের যে কোনো সময় একটা গাড়ি তার ফোনের অ্যাপ থেকে বুক করলে তার 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে তার সামনে একটা গাড়ি গিয়ে দাঁড়াবে, তাকে একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমি। তাহলে এই যে চিন্তা ভাবনাটা বা এই যে এন্টারপ্রিনিউরিয়াল অ্যাবিলিটিটা, এইটা তো তার কারণ না কারণ একটা লেগেছিল। এইগুলোই হচ্ছে একটা ইকোনমির ক্ষেত্রে রিসোর্সেস। এই যে রিসোর্সেস, এই টার্মটা আমি ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স পড়াতে গিয়ে প্রথম যে টার্ম তোমাদের বললাম মনে রাখার মতো, সেটা হচ্ছে রিসোর্সেস। রিসোর্সেস টার্মটা ভীষণ ভাইটাল। আমি এত রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম, হতে পারে কারোর বুঝতে সমস্যা আছে। আমায় একটু বলো, কার বুঝতে সমস্যা আছে যে রিসোর্সেস জিনিসটা কি বুঝতে পারো? আরেকবার বলবো দাদা। আরেকবার বলবো? আচ্ছা, আর কার, হুম আর কারো বুঝতে সমস্যা রিসোর্সেস? নিশ্চয়ই বলে দেবো। বুঝতে পারোনি কে বললে? স্পন্দন। স্পন্দন। আচ্ছা, বাকি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা অনিমেষ, হ্যাঁ স্যার। তুমি একটা বা দুটো লাইনে বলো তো রিসোর্সেস জিনিসটা কি, কি বুঝলে তুমি? আমি বলে দেবো, কোনো চিন্তা নেই, আমি বলে দেবো, আমি জিজ্ঞাসা করছি জাস্ট। আর একটা কি থামস আপ দিল? নম্রতা, নম্রতা বলে কেউ আছে? হ্যাঁ, নম্রতা শিকদার। বলতে পারবে এক লাইনে রিসোর্সেস জিনিসটা কি? এক লাইন, দু লাইন, তোমার যেটা ইচ্ছা। Certain factors which are provided for making a good or service company. ওকে, হ্যাঁ ঠিকই বলেছো একদম। যে ফ্যাক্টরসগুলো একটা গুডস এবং সার্ভিস কোম্পানিকে ডিপেন্ড করে আছে, সেগুলি হচ্ছে রিসোর্সেস, একদম ঠিক কথা বলেছি। আচ্ছা, এবার আমি স্পন্দনের জন্য বলি। স্পন্দন, তোমার কোনো বিজনেস করার ইচ্ছা আছে কোনো সময়? বলো বলো, যদি কিছু ইচ্ছা থেকে থাকে যে আমি যদি ব্যবসা করি এই জিনিসটা করবো, হ্যাঁ। বলো কিসের? উহ, উহ, নামটা বলো, ঝট করে বলো, যা মাথায় আসছে বলো, কিসের ব্যবসা করবে? অনলাইন ডেলিভারি। অনলাইন ডেলিভারি, ওকে ওকে, অনলাইন ডেলিভারি। মানে অনলাইন, আমি ধরে নিলাম তুমি অনলাইনে খাবার ডেলিভারি করছো, ওকে, একটা কোম্পানি করলে, হুম হ্যাঁ,
ওকে, তুমি মিউট করে দাও নিজেকে, আমি কথা বলছি, তারপর আবার দরকার হলে রেখে দেবো। অনলাইন ফুড ডেলিভারি, তাহলে এটা তোমার কি টাইপের বিজনেস হবে? সার্ভিস বেসড। হুম এই বিজনেসটা তোমায় যদি করতে হয়, তোমাকে কি করতে হবে? প্রথমে একটা অ্যাপ বানাতে হবে। যে অ্যাপটা বানাবে তার জন্য তোমার একটা ছোট অফিস থাকবে, যেখানে ব্যাক এন্ডে কিছু লোক কাজ করবে, কিছু ম্যান পাওয়ার লাগবে। হুম হুম এই যে তুমি অ্যাপটা বানাবে, ম্যান পাওয়াররা কাজ করবে, একটা অফিস যে বানাবে, তার জন্য তোমার ল্যান্ড লাগবে। এই যে তিনটে জিনিস করবে, তার জন্য তোমার কি লাগবে? মানি। মানি অর ক্যাপিটাল। ক্লিয়ার? এবার এই যে তুমি চিন্তা ভাবনাগুলো করবে, তার জন্য তোমার কি থাকতে হবে? এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি, রাইট? মানে এন্টারপ্রেনার অ্যাবিলিটি মানেটা কি দাদা? তুমি আগের দিনের ক্লাসটা দেখেছিলে? না, হাফ দেখেছিলাম। পুরোটা দেখবে। আর বোঝা গেল? এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি কি জিনিস সেটা পুরোটা দেখবে। আমি এই জন্যই আগে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করে তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টার্ট করেছি। ঠিক আছে, তুমি এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি কি জিনিস আগের ক্লাসটা দেখে নেবে। আমি বলে দিচ্ছি, এই যে তোমার অ্যাপ লাগছে, ম্যান পাওয়ার লাগছে, ল্যান্ড লাগছে, এই যে রিসোর্সের এই যে ফ্যাক্টরস গুলো তোমার কাজ করছে, এগুলো তো একটা ফ্যাক্টর। এর মধ্যে একটা জিনিস যদি তোমার প্রেজেন্ট না থাকে, তোমার তো ব্যবসাটা শুরু হবে না, তাই না? তাহলে এটা অ্যাজ এ ফ্যাক্টর কাজ করছে। এই যে ফ্যাক্টরগুলো কাজ করছে, এগুলো হচ্ছে একটা রিসোর্সেস। তোমার এখানে একটা ম্যান পাওয়ার বা লেবার একটা রিসোর্সেস, ল্যান্ড একটা রিসোর্সেস, ক্যাপিটাল একটা রিসোর্সেস, ওকে, এন্টারপ্রেনারিয়াল অ্যাবিলিটি একটা রিসোর্সেস। হুম 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 বোঝা গেছে? মানে একটা একটা পার্ট ধরে ধরে হ্যাঁ করতে হবে। হ্যাঁ, একটা একটা পার্ট, এক একটা ফ্যাক্টর। আচ্ছা, আচ্ছা, এর পরের যে পয়েন্টটা এবার আমি তোমাদের আসবো, সেটা হচ্ছে স্কারসিটি অফ রিসোর্সেস। এই স্কারসিটি কথাটার মানে জানো কেউ? না না না। স্কারসিটি কথাটার মানে হচ্ছে অভাব। বা কম পড়ে যাওয়া। তোমার হুম তোমার ধরো বাড়িতে প্রতিদিন 1000 লিটার জলের দরকার হয় বাড়ির ব্যবহারের জন্য, যে কারোর বাড়িতে আমি বলছি। এই যে 1000 লিটার জলের প্রয়োজন হয়, যদি তোমার বাড়িতে কর্পোরেশন থেকে ঠিকঠাক ওয়াটার সাপ্লাই না আসে, যদি তোমার দিনে 500 লিটার জল আসছে, 500 লিটার আসছে না, তাহলে কি তোমার বাড়িতে ওয়াটার স্কারসিটি রয়েছে, ওয়াটার সাপ্লাই স্কারসিটি রয়েছে, কিছু একটা অভাব রয়েছে। ওকে, আচ্ছা, ওয়াটারের কথাটা ভাবার দরকার নেই, যে স্কারসিটি কথাটার মানে বোঝানোর জন্য আমি এটা বললাম। তাহলে এই যে স্কারসিটি অফ রিসোর্সেস কথাটার মানে কি দাঁড়ায়? যে কোনো যে আমার যে রিসোর্সেস লাগবে, সেই রিসোর্সেসের অভাব। বোঝা গেল? তো এই যে স্কারসিটি অফ রিসোর্সেস কেন হয়? Resources scarcity occurs when demand for a natural resources is greater than available supply, leading to a decline in the stock of available resources. একদম ছোট কথায় বলতে গেলে, ধরো কোনো একটা রিসোর্সেস যার ডিমান্ড গ্রেটার দ্যান সাপ্লাই হয়ে যায়, তাহলে সেই রিসোর্সেসের স্কারসিটি বা অভাব দেখা দেবে। খুব কমন একটা উদাহরণ, ধরো ল্যান্ড।
কোনো একটা এরিয়াতে, ধরো এরকম একটা এরিয়া রয়েছে যেখানে সেই জায়গায় গভর্নমেন্ট ডিসাইড করেছে এখানে প্রায় 20 স্কোয়ার কিলোমিটার এরিয়া রয়েছে, যে জায়গাটায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে। এখন দেখা যাচ্ছে যে পরিমাণ ইন্ডাস্ট্রি ওখানে আসতে চাইছে, তারা এন্ট্রি করতে চাইছে, তাদের টোটাল যে জায়গাটা দরকার সেটা হচ্ছে 30 স্কোয়ার কিলোমিটার। সেখানে হয়তো প্রায় 200 কোম্পানি ঢুকতে চাইছে, তার জন্য 30 স্কোয়ার কিলোমিটার জায়গা দরকার। বা তোমরা একার্সে বলতে পারো, যে অনেক সময় একার্সের হিসেবটা সুবিধা হয়, যে কোথাও হয়তো 500 একার্স জায়গা রয়েছে ইন্ডাস্ট্রির জন্য, সেখানে ডিম্যান্ড হয়েছে 800 একার্সের। এবার এই যে জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে, এই জায়গাটা তো লিমিটেড। এখন দেখা যাবে এই জায়গাটাকে আর এক্সটেন্ড করা পসিবল না, কারণ একদিকে হয়তো এখানে তোমার ওয়াটার বা রিভার সাইড রয়েছে, এই দিকে হয়তো অলরেডি কিছু ইন্ডাস্ট্রি এক্সিস্ট করছে, এই দিকে হয়তো নিয়ারেস্ট তোমার এয়ারপোর্ট রয়েছে, আর এদিকে মানুষজন থাকে, মানে যেগুলো জনবসতিপূর্ণ এরিয়া রয়েছে। তাহলে এই যে জায়গাটা, যেখানে যে জায়গাটাকে সিলেক্ট করা হয়েছে, সেই জায়গাটা কিন্তু লিমিটেড। তাহলে এই ক্ষেত্রে ডিম্যান্ড কত আছে? ডিম্যান্ড আছে দেখো 800 একারের। সাপ্লাই কত আছে? সাপ্লাই আছে 500 একারের। তাহলে এই যে ল্যান্ড তো একটা রিসোর্সেস, আমি আগের পয়েন্টে বলেছি, এর কিন্তু ডিম্যান্ড সাপ্লাই থেকে বেশি হয়ে গেছে। তাহলে এই পজিশনটাকে কি বলা যাবে? যে না, এই যে ল্যান্ড রিসোর্সটা, এর স্কারসিটি বা অভাব রয়েছে। কারো বুঝতে অসুবিধা স্কারসিটি অফ রিসোর্সেস কি, বা কোন একটা রিসোর্সেস এর অভাব কি? অন্য কোনো উদাহরণ দিয়ে বুঝতে চাও? আর কোনো না না কোনো হ্যাঁ বলো। না কোনো অসুবিধা নেই, বুঝেছি বাকিরা? কি বলছি। বুঝেছি। আচ্ছা, আর কোনো তাহলে এক্সাম্পল আমি দিচ্ছি না। ওকে, তো নেক্সট হচ্ছে যে কি কি কারণে রিসোর্স স্কারসিটি হতে পারে। হোয়াট ইজ দ্য কজেস অফ রিসোর্স স্কারসিটি? কি কি কারণে বলো তো একটা জায়গার অভাব, মানে কোনো একটা রিসোর্সেস স্কারসিটি অভাব দেখা দিতে পারে? তোমরা বলো, তোমরাই বলতে পারো, একটু চিন্তা ভাবনা করো। রিসোর্সটা যদি লিমিটেড থাকে, লিমিটেড স্টক, একদম পারফেক্ট। আর আর কারো? যদি রিসোর্স থেকে আমরা জিনিসটা ঠিকভাবে না পাই, মানে শর্টেজ থাকে, আচ্ছা লিমিটেড তো হলো। হ্যাঁ, লিমিটেড স্টক। ইনক্রিজিং আচ্ছা, ওখান থেকে রিসোর্স থেকে যদি আমি জিনিসটা আনতে আমার সময় লাগে বা কিছু, ট্রান্সপোর্টেশন বলতে চাইছি। খুব ভালো পয়েন্ট। ট্রান্সপোর্টেশন প্রবলেম, টাইম এসে পৌঁছাচ্ছে না, তাই না? আর কারো কিছু? তারপর যদি দক্ষ কর্মীর অভাব থাকে, মানে হ্যাঁ। জিনিসটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে ঠিকঠাক ভাবে আসছে কি যাচ্ছে ওটা যদি কেউ দেখতে বা না হয়। মানে তুমি এটা বলতে চাইছো যে শর্টেজ অফ স্কিলড ম্যান পাওয়ার, হ্যাঁ বলতে পারি তো আমরা? হ্যাঁ শর্টেজ অফ স্কিলড ম্যান পাওয়ার। আর কারো কোনো পয়েন্ট? যদি রিসোর্সটা ওভার ইউজ করা হয়, যে কোনো রিসোর্স, রিসোর্স
রিসোর্সটা ওভার ইউজ করা হয়, মানে এটাকে আমরা কিভাবে বলতে পারি, ওয়েস্টেজ অফ রিসোর্স। হ্যাঁ মানে এমনিতে লিমিটেড, তার উপরে যদি আরো এটা মানে বেশি ইউজ হচ্ছে তাহলে তো ওটা আগেই নষ্ট প্রয়োজনের হচ্ছে। থেকে বেশি ব্যবহার হচ্ছে, যেখানে দরকার নেই সেখানে ব্যবহার হচ্ছে, ওয়েস্টেজ অফ রিসোর্সেস। তারপর রিসোর্সটা কিভাবে আমরা গেন করব সেটা যদি আমার মানে এটা কম থাকে, যদি আমি জিনিসটা সম্বন্ধে ব্যাপারটা না জানি তাহলে তো ওইটা নিয়েও তো প্রবলেম হবে না। ওটাকে আমরা বলতে পারি ল্যাক অফ প্ল্যানিং, হ্যাঁ বলতে পারি। আচ্ছা, তো অনেকে অনেকগুলো পয়েন্ট বললে, আর কার কোনো পয়েন্ট বলতে পারো? ঠিক আছে, তোমরা যে কটা পয়েন্ট বলেছো প্রত্যেকটা পয়েন্ট একদম ঠিক পয়েন্ট বলেছো, কোনো অসুবিধা নেই। তো এগুলোকে যদি আমি একটু অর্গানাইজ হইতে বলি তাহলে আমরা কি কিভাবে বলতে পারি দেখো না। প্রথমেরটা হচ্ছে, একটা যদি বলি সেটা হচ্ছে সাপ্লাই ইনডিউসড বা সাপ্লাই ইনডিউসড কজ অফ স্কারসিটি রিসোর্সেস। সাপ্লাই ইনডিউসড স্কারসিটি কি? হাই supply of resources is running out over time, extraction rates increases। বলছে যে কোনো একটা রিসোর্সে, আমার মাউসটা ঠিক করে কাজ করছে না কেন আজ, হ্যাঁ ঠিক আছে, কোনো একটা রিসোর্সের যে টাইম এক্সট্রাকশন রেট সেটা ইনক্রিজ করে গেছে, যে টাইমের মধ্যে সেটা ব্যবহার হওয়ার কথা ছিল সেই টাইমটা পেরিয়ে গেছে, সেটা একটা হতে পারে। দুই হচ্ছে, বা এটুকুও বলতে পারি, যে টাইমের মধ্যে সাপ্লাই আসার কথা ছিল সেই টাইমের মধ্যে কিন্তু সাপ্লাইটা আসেনি, সেই জন্য স্কারসিটি দেখা যেতে পারে। এর মধ্যে দেখো তোমাদেরই দেওয়া একটা পয়েন্ট চলে আসছে, যে 3 নাম্বার পয়েন্টটা, ট্রান্সপোর্টেশন প্রবলেম, কেউ একটা বললে না, এটা কিন্তু সাপ্লাই ইনডিউসড এর মধ্যে, মানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম হলো, কোনো একটা রিসোর্সেস এসে পৌঁছালো না, কোনো একটা র মেটেরিয়াল এসে পৌঁছালো না, মানে সময়ের মধ্যে সাপ্লাইয়ের একটা ঘাটতি হয়ে গেল, এটা আমরা সাপ্লাই ইনডিউসড এর মধ্যে বলতে পারি। নেক্সট হচ্ছে ডিমান্ড ইনডিউসড। ডিমান্ড ইনডিউসড কি? হাই মার্কেট ডিমান্ড ফর এ স্কার্স রিসোর্সেস, কোন একটা রিসোর্সের মার্কেট ডিমান্ড হাই হয়ে গেছে হঠাৎ করে। এখানে তোমরা কি ওরকম কোনো বলেছো মার্কেট ডিমান্ড হাই? এই দেখো 2 নম্বর পয়েন্ট বলেছিল তোমরা, তোমাদেরই বলা পয়েন্ট আছে 2 নম্বর। পয়েন্ট সি হচ্ছে স্ট্রাকচারাল স্কারসিটি। due to mismanagement of resources which leads to long term degradation of the resources। এই পয়েন্টটাও তোমরা বলেছো, যেটা স্ট্রাকচারাল স্কারসিটির মধ্যে আসবে, সেটা হচ্ছে দেখো 4 নম্বর পয়েন্টটা। কেউ একজন বললে না যে যে কাজটা করতে জানে না এরকম লোক দিয়ে আমরা কাজ করাচ্ছি, যেটাকে আমি বললাম যে শর্টেজ অফ স্কিলড ম্যান পাওয়ার, তাহলে এটা কার আন্ডারে আসছে? স্ট্রাকচারাল স্কারসিটি অফ রিসোর্সেস এর আন্ডারে। আর একটা হচ্ছে নো এফেক্টিভ অর অ্যাফোর্ডেবল সাবস্টিটিউটস। ক্লিয়ার? এইটার আন্ডারে কি তোমরা যা কিছু বলেছিলে তা সেরকম কিছু আসছে না? সেরকম কিছু আসছে না। এই 4 নম্বর পয়েন্টার মানে বুঝতে পারলে?
যে রিসোর্সের স্কারসিটিটা আমার হচ্ছে বা যা রিসোর্সেস আমার শেষ হয়ে যাচ্ছে সেটাকে সাবস্টিটিউট করবে বা সেটাকে রিপ্লেস করবে, তার জায়গায় যে আমরা অন্য কিছু ব্যবহার করব, এরকম কোনো এফেক্টিভ সাবস্টিটিউট আমাদের হাতে নেই। এটাই হচ্ছে নো এফেক্টিভ অফ অ্যাফোর্ডেবল সাবস্টিটিউটস। ক্লিয়ার? তাহলে এই যে চারটে টাইপের কজ, যে রিসোর্সেস স্কারসিটি কেন কেন হতে পারে, এটা যদি তোমাদের পরীক্ষায় লিখতে বলে 2 নাম্বার দিয়ে যে কেন রিসোর্সেস স্কারসিটি হতে পারে, চারটে টাইপের রিসোর্সেস স্কারসিটির তোমার কজ লেখো, বা দুটোই যদি 2 নাম্বার দিয়ে দুটোই যদি লিখতে বলে, দুটো স্কারসিটি অফ রিসোর্সেস কজ লেখো, তোমরা লিখতে পারবে? পারবে না? হ্যাঁ স্যার, লেখা যাবে। হ্যাঁ, সাপ্লাই ইনডিউসড, ডিমান্ড ইনডিউসড, স্ট্রাকচারাল স্কারসিটি, নো এফেক্টিভ। আচ্ছা, তোমরা এখন বলতে পারো আপনি এত কিছু বলেছেন, এর লেখাটা আমি পাবো কোথায়? আগের দিন যারা ক্লাস করেছো জানো, আমি একটা হ্যান্ড রিটেন নোটস কিন্তু দিই, আমি ইকোনমিক্সের জন্যও দেবো, যেখানে আমি যা বলছি, যেটুকু বলছি তোমাদের সেটা লেখা থাকবে নোটসে। আগের দিনের যে আমি ক্লাসটা আপলোড করেছিলাম, নোটস আপলোড করেছিলাম, কেউ দেখেছিলে? হ্যাঁ আচ্ছা, খুব ভালো। তো সেখানে নোটসটা মোটামুটি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ওকে, ঠিক আছে। এবার তোমাদের যেটা আমি পড়াবো বা এখানে লেখানোর মতো কিছু নেই, আমি এক একটা পয়েন্ট বলে দেব। পরের ক্লাস থেকে, হ্যাঁ, পরের ক্লাস থেকে আমরা আস্তে আস্তে ম্যাথামেটিক্স ঠিক বলবো না, নানা ইকুয়েশন বা ম্যাথামেটিক্স প্রবলেম ফর্মুলাতে আমরা ঢুকে যাব। আজকে আমরা আর কিছু জিনিস জাস্ট বলে দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সেইখানে তোমাদের একটা জিনিস হচ্ছে এফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, যে তোমার হাতে যে রিসোর্সেসগুলো আছে সেইগুলো যে তুমি নষ্ট করবে না, তুমি খুব এফেক্টিভলি সেগুলোর ইউজ করবে, তার কি গ্যারান্টি আছে বা কিভাবে করবে? এফেক্টিভ ইউটিলাইজেশন, এটার মানে হচ্ছে তোমার কাছে কত টাইপের রিসোর্সেস আছে। বেসিক্যালি চারটে টাইপের রিসোর্সের আমি নাম কি বলেছি, কেউ একজন রিপিট করো, কেউ একজন, যে খুশি, যে কটা মনে আছে চারটের মধ্যে। 10 মিনিট হয়নি, বলে এসেছি। সাপ্লি ইন্ডাস land ল্যান্ড capital, ক্যাপিটাল ল্যান্ড, ক্যাপিটাল, labor, লেবার, ইন্টারপ্রাইজ Labor. ক্যাপিটাল একদম একদম। মানে কোনো গুডস বা সার্ভিস কিছু একটা প্রডিউস করতে গেলে আমার যে রিসোর্সেস গুলো লাগছে, এই যে রিসোর্সেস গুলো আছে সেইগুলো আমি কি করে অ্যাভেলেবেল রাখবো বা এর যেন স্কারসিটি তৈরি না হয়ে যায়। আমরা কি কোনো জিনিসের বা কোনো রিসোর্সের স্কারসিটি তৈরি হবে, অভাব তৈরি হবে, এটা কি কোনো বিজনেসের জন্য বা কোনো একটা দেশের ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য ভালো? কোনো সময় ভালো নয়, কখনোই ভালো নয়। কোনো জিনিস যদি রিসোর্সেস শেষ হয়ে যায়, তো একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে, একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি, এখানে কোম্পানি না, কোনো একটা বিজনেস বন্ধ হয়ে যেতে পারে। এই ধরো আমি কথার কথা বলছি, এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো চলছে, একটা সময় পর তো এই যেগুলো কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, মানে যেগুলো থেকে তোমার কয়লা পুড়ি ইলেকট্রিক এনার্জি জেনারেট হচ্ছে, আমরা তো জানি যে কয়লা বা ন্যাচারাল যে রিসোর্সটা রয়েছে এটা তো আমাদের কাছে লিমিটেড স্টক, একটা সময় পর তো এটা শেষ হবেই, যতই আমরা চেষ্টা করি না কেন। তো এবার যেগুলো শেষ হওয়ার ন্যাচারালি লিমিটেড, সেগুলো একটা সময় যতই চেষ্টা করি শেষ হবে, কিন্তু কিছু জিনিস যদি আমরা একটু প্ল্যানিংয়ে চলি তাহলে আমাদের স্কারসিটিটা নাও আসতে পারে। সাপোজ এই যে এত রকম ভাবে ইলেকট্রিক এনার্জি কেন জেনারেট হচ্ছে, সোলার বলো, হাইডার বলো, এগুলো হচ্ছে কারণ যাতে আমাদের কোলটা আরও কিছুদিন সংরক্ষণ রাখা যায়, রিসোর্সেসটা আরও কিছুদিন আমাদের ইউজ করা যায়। তো এইগুলি হচ্ছে এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখে নেব, যেমন হচ্ছে তোমার প্রোডাক্টিভ এফিসিয়েন্সি বাড়াতে হবে। যদি এফেক্টিভ ইউটিলাইজেশন করতে হয় রিসোর্সের। অ্যাকচুয়ালি স্যার, যে আগে যেখানে পয়েন্ট গুলো বলে এলাম ওগুলোর অপোজিট কিছু ভাবলেই এখানকার এগুলো বেরিয়ে আসবে। হ্যাঁ,
যে আমি কোনগুলো কি কি কারণে আমার স্কারসিটি হয়েছে এবং স্কারসিটি আটকাতে গেলে আমার কি কি করতে হবে, বা আমি রিসোর্সের কিভাবে ভালো এফেক্টিভ ইউটিলাইজেশন মানে কি। তোমরা অনেক সময় বললে না যে পড়াশোনা করলাম, পড়াশোনাটা এফেক্টিভ হলো না, মানে আমি হয়তো সেখান থেকে কিছু সেভাবে মনে রাখতে পারলাম না, বা সেদিন হয়তো কিছু ডিস্টার্বেন্সের জন্য আমার পরীক্ষার জন্য কিছু হলো না। বা কোনোদিন হয়তো বললে জানিস ওই ক্লাসটা না ভীষণ এফেক্টিভ ছিল, স্যারের কলেজে ক্লাসটা করলাম আমাদের তোমাদের বলো অপারেটিং সিস্টেম যে সাবজেক্ট, অপারেটিং সিস্টেমের ক্লাসটা ভীষণ এফেক্টিভ ছিল, বেশ কিছু নলেজ আমি ওখান থেকে পেলাম যেটা আমার কাজে লাগাতে পারবো, এটাই হচ্ছে এফেক্টিভনেস। আচ্ছা আমি ক্লাসটা এতক্ষণ ধরে পড়াচ্ছি, তোমাদের রেকর্ডিং স্টার্ট করেছিলাম, না রেকর্ডিং চলছে, স্টপ রেকর্ডিং, ওকে। খুব সমস্যায় পড়ে যাবো আমি যদি রেকর্ডিং না করিয়ে থাকি, আগের বছরের আসে দেবো আর কি করবো। আচ্ছা তাহলে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি কি না, প্রোডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। তোমাকে যে গুডস বা যে সার্ভিসটা, আচ্ছা এর যে এর পয়েন্টের মধ্যে যে লেখাগুলো আছে আমি মুখেই বলছি, কারণ অনেকটা করে থিওরি লেখা তো, আমার যে নোটসটা দেবো হ্যান্ড রিটেন ওখানে লেখাগুলো পাবে। প্রোডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট দ্য লোয়েস্ট পসিবল কস্ট, তুমি যে গুডসটা বা যে সার্ভিসেসটা দিচ্ছ সেটা যতটা কম কষ্টে করা যায়, কম খরচে করা যায়, সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। দিস অকার্স হোয়েন অ্যান ইকোনমিক অপারেটস অন ইটস প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা পিপিএ। বলছি এটা তখনই হবে যখন তোমার একটা সুন্দর প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের মধ্যে দিয়ে তোমার ইকোনমিটা অপারেট করবে, যখন তুমি প্রোডাক্টিভ এফিসিয়েন্সি রাখতে পারবে। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। Allocating resources to produce the combination of goods and services most desired by society. অ্যালোকেট করার কথাটার মানে কি শুনেছো? অ্যালোকেট করা হলো, নিয়োগ করা হয় মানে বরাদ্দ করা, আমরা বাংলায় যেটা বলি। বলছে অ্যালোকেটিং রিসোর্সেস টু প্রডিউস দ্য কম্বিনেশন অফ গুড সার্ভিসেস মোস্ট ডিজায়ার্ড বাই সোসাইটি। যেখানে যে সোসাইটিতে বা যে পজিশনে যে রিসোর্সেসটা দরকার সেখানে সেটাই অ্যালোকেট করতে হবে, তার বেশি অ্যালোকেট করলেই কিন্তু নষ্ট হবে জিনিসটা, একদম বাংলা কথায় জিনিসটা নষ্ট হবে। ধরো কোনো একটা জায়গায় কোনো একটা একদম ল্যান্ডের ক্ষেত্রে বলি, কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে তার 10 একর ল্যান্ড হলে একটা ছোট ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে ছোট্ট করে, তার 10 একরই দরকার, তার বেশি প্ল্যানিং নেই। এবার তখন তাকে কেউ দরাজ হাতে 30 একর একটা ল্যান্ড দিয়ে দিল, সে তার ল্যান্ড ঘিরে নিয়ে নিজের মতো ব্যবসা শুরু করলো ছড়িয়ে ছিটিয়ে। এবার দেখা গেল সেই জায়গায় পরে অন্য কোনো ইন্ডাস্ট্রি আসতে চাইছে, তখন আর সেখানে জায়গা নেই। কিন্তু যে আসতে চাইছে তার হয়তো 15 একর একটা এরিয়া হলে হয়ে যেত, তাহলে তাকে একে এক্সট্রা 20 একর দিয়ে রেখে দিয়েছিল, এখন আর জায়গা দিতে পারছে না। তাহলে সমস্যাটা কোথায়? অ্যালোকেশনে ভুল, যে রিসোর্সেস ছিল সেখানে তুমি ঠিক করে অ্যালোকেশন করতে পারোনি। আরেকটা বলছে এই পয়েন্টে, দিস হ্যাপেন্স when marginal benefits of a product equals to its marginal cost। মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট ইকুয়াল হতে হবে, তাহলে অ্যালোকেটিভ ইকুয়েশন বাড়বে। এই যে মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট, এই যে কথা দুটো বললাম, এটা এখনই বোঝার দরকার নেই, আমি 2 বা 3টে ক্লাস পরে টপিকটা আসবে, মার্জিনাল কস্ট কি মার্জিনাল বেনিফিট কি আমি তখন বলে দেবো। ওকে, 3 নম্বর হচ্ছে ডাইনামিক এফিসিয়েন্সি। ডাইনামিক এফিসিয়েন্সি কি জিনিস? এনশিওরিং দ্যাট রিসোর্সেস আর ইউটিলাইজড not only efficiently in the present but also in ways promote innovation and long term growth। এই যে প্রোডাক্টিভ এবং অ্যালোকেটিভের একটা কনসেপ্ট আমি বললাম, এই দুটোর অনেকটা মিক্সড কনসেপ্ট বলতে পারো, যে ডাইনামিক। ডাইনামিকে কি বলা হচ্ছে, এটা তোমাকে এনশিওর করতে হবে যে রিসোর্সটা আমি শুধু এফিসিয়েন্টলি এখনকার জন্য দেখলে হবে না,
ইন ফিউচারেও যাতে আমি এই রিসোর্সেসগুলো এফিসিয়েন্টলি দিতে পারি বা ইউজ করতে পারি, লং টার্ম গ্রোথ, অনেকটা সময়ের জন্য ভাবতে হবে। তুমি একটা ইন্ডাস্ট্রিকে একটা জায়গা দিয়ে দিলে, ভাবলে ও একটু এখন ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা করুক, পরে তো কিছু তোর প্রফিট হবে, তখন সেখান থেকে আমি কিছু ট্যাক্স পাবো, বা যদি জায়গাটা লিজে দিয়ে থাকে, যে লিজে দিয়েছে সে ভাবতো আমি তো কিছু প্রফিট আছি। কিন্তু সে ভেবে দেখলো না এই যে ছোট ইন্ডাস্ট্রিটা বসেছে সেখান থেকে 5 ইয়ার্স পর আরো কোনো অন্য ইন্ডাস্ট্রি এখানে ঢুকতে চাইবে কিনা। হয়তো দেখা যাবে 5 বছর পর আরো দুটো ইন্ডাস্ট্রি ওখানে জায়গা করে দিতে পারতো। তখন 5 বছর পর এর একার কাছ থেকে সেই ওখানকার ওনার যতটা না বলতে পারো লিজের টাকা, আমি একটা ট্যাক্সই বলিনি, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, এখানে যদি 3টে ইন্ডাস্ট্রি ঢুকতো ওই একই ল্যান্ডে, এই যে ট্যাক্সের টাকাটা অনেক বেশি হতে পারতো একজনের থেকে। হতে পারতো কি পারতো না? তো এটাই হচ্ছে ডাইনামিক এফিসিয়েন্সি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাস্টেনেবিলিটি। Using resources in ways that do not compromise the ability of future generation and meet their need, taking into account environmental and social impact. তুমি রিসোর্সকে এমনভাবে ইউটিলাইজ করবে যাতে ভবিষ্যতে সোসাইটির জন্য বা আমার সমাজের জন্য এবং আমার এনভায়রনমেন্টের জন্য কোনো রকম কোনো হার্মফুল এফেক্ট আনবে না। তুমি এমন একটা রিসোর্সে এমন একটা ইন্ডাস্ট্রি বসিয়ে দিলে সমাজের মাঝখানে, যেখানে হয়তো দেখা যাচ্ছে সেখান থেকে 5 বছর পর প্রচুর পরিমাণে কোনো একটা কি বলে ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া হয়তো সেখান থেকে স্মোক একটা বেরোচ্ছে, যেটা তারা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে না এবং সেখানকার টোটাল এয়ারটাকে হিউজলি পলিউট করছে। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে এফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস বা আমাদের রিসোর্সের একটা যথাযথ ব্যবহার আমরা করতে পারবো। ক্লিয়ার? তো এখানে এক্সাম্পল কিছু দেওয়া আছে আমার খাতায়, তো যেটা আমি বললাম আর কি এফেক্টিভ ইউটিলাইজেশনের। ঠিক আছে, এক্সাম্পলগুলো বেশ কিছুটা দেওয়া আছে, ওটা তোমরা পড়ে নেবে। যদি পড়ে বুঝতে না পারো, একদম সহজ ইংরাজিতে লেখা আছে, তাহলে অবশ্যই আমাকে পরের ক্লাসে জানাবে। আমি যেগুলো মুখে বললাম এগুলোই লেখা আছে, আর কিছু না। আচ্ছা, আজকের ক্লাসটা আমি আর বেশি বাড়াবো না। পরের দিন তোমাদের একটু থিওরিটিক্যাল ছেড়ে একটু ম্যাথামেটিক্যাল, একদম মানে ভীষণ কঠিন ম্যাথ না, মানে তোমাদের ম্যাথামেটিক্সের থেকে সহজ ম্যাথামেটিক্স, একটু ডেটা বেসিসে আমরা পড়াশোনা করব এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের সাবজেক্টে। পরের দিন থেকে আমরা অপরচুনিটি কস্ট এবং রেশনাল চয়েস থিওরি এই জিনিসগুলো আমরা পড়তে স্টার্ট করব, বা বলতে পারো ইকোনমিক্সের আরেকটু থিওরিটিক্যাল বা ইকোনমিক্স পড়তে আরেকটু ঢুকবো। আজকে তো বেসিক্যালি একটা ওভারঅল ইন্ট্রোডাকশন পার্ট ছিল। তো যাই হোক, আজকে যেটুকু পড়িয়েছি কারো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। নবদীপ দাস, হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই স্পন্দন, হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের আর আমার ক্লাস রিলেটেড কিছু কোয়ারিজ, আচ্ছা তার আগে আমি রেকর্ডটা অফ করি কারণ এটা ইউটিউবে যাবে এরপর।